আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7 এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উজারা জিয়ার সাক্ষাৎ। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি উজারার। ডেঙ্গু চিকিৎসা ব্যবস্থা ও প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নানামুখী উদ্যোগ। এক দফায় অনড় আওয়ামী লীগ বিএনপি, কোনো রকম সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ সমাবেশ। সুনামগঞ্জে কাঁঠাল নিলামকে কেন্দ্র করে 4 জনের প্রাণহানি, আহত অর্ধশত। তীব্র গরমে ইউরোপে 61,000-এরও বেশি মানুষের মৃত্যু, উদ্বিগ্ন গবেষকরা। ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে হতাশ সুনীল গাভাস্কার। বিয়ের পর অভিনয় ছেড়ে দেন অনেক নায়িকারা, এতে শিল্পের মারাত্মক ক্ষতি বলছেন অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজারা জিয়া। 13 জুলাই বৃহস্পতিবার সকাল 9:30টায় গণভবনে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে একটি সমৃদ্ধ ও উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সঞ্জিতা সম্পার ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৃহস্পতিবার 13 জুলাই বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। সাক্ষাতে প্রধানমন্ত্রী ও উজরা জিয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় দেশে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস। উজরা জিয়াকে প্রধানমন্ত্রী বলেন, আমরা সবসময় দেশে অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছি। এরই মধ্যে আমরা অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেছি। আমরা সবসময় জনগণের প্রতিনিধি নির্বাচনের অধিকারের জন্য লড়াই করেছি। বিএনপির সমালোচনা করে সরকার প্রধান আরও বলেন, দেশে ভোট কারচুপি শুরু করে বিএনপি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সে ধারা থেকে বেরিয়ে আসে। এরই অংশ হিসেবে নির্বাচনের স্বচ্ছ ব্যালট বাক্স আনা হয়েছে। এ সময় উজরা জিয়া বলেন, অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করতে যুক্তরাষ্ট্র নতুন ভিসা নীতি ঘোষণা করেছে। কোনো দলের প্রতি আমাদের পক্ষপাতিত্ব নেই। আমরা নিরপেক্ষ, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চাই। এদিকে প্রধানমন্ত্রীর পর সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করেন উজরা জিয়ার নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে প্রতিনিধি দলকে সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধিত হবে বলে জানান আইনমন্ত্রী। বৈঠক শেষে আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এ বিষয়ে আমি আগেও যে কথা বলেছি, আজও তাদের সেসব কথাই বলেছি। আমি আগে যেমন বলেছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেপ্টেম্বরের মধ্যে সংশোধন হবে, আজও তাদের সেই বিষয়টিই জানিয়েছি। আইনমন্ত্রী আরও বলেন, তারা বলেছেন তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। এসব বিষয়ে আইনের যে বিষয়গুলো সহায়ক, আমি সেসব বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উল্লেখ করেছি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। এবার ডেঙ্গু প্রসঙ্গ। ডেঙ্গু চিকিৎসার জন্য দেশের সব হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বৃহস্পতিবার 13 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে গত 10 জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিকের সভাপতিত্বে ও গত 9 জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডক্টর আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপগুলো উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর রোগ নির্ণয় সুবিধার্থে সব সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট 100 টাকার পরিবর্তে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি সব হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর জন্য মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, টিভিতে স্কল, রেডিও বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা বাড়ানো হয়েছে। ঢাকা শহরে ক্রমবর্ধমান ডেঙ্গু রোগীর সেবা নিশ্চিত করতে মহাখালীর 800 শয্যা বিশিষ্ট ডিএনসিসি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে।
সব হাসপাতালে চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ডেঙ্গু জ্বরজনিত মৃত্যু কমাতে আপডেটেড ডেঙ্গু চিকিৎসা গাইডলাইন সরবরাহ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যসেবা পেতে 16263 হটলাইন সেবা চালু রয়েছে। যুদ্ধের ডামাডোল বাজিয়ে পাল্টাপাল্টি অবস্থানে পৃথক কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে দেশের বড় দুইটি রাজনৈতিক দল। তবে কর্মসূচি পালনে একই সুরে কথা বলছেন বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা। দল দুইটি নিজ নিজ অবস্থানে অনড় রয়েছেন। যদিও অফিস আদালত খোলার দিনে তাদের দেওয়া রাজপথের কর্মসূচিতে দিনভর যানজট আর ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকরা। বুধবার 12 জুলাই বিএনপি সরকার পতনের এক দফা দাবিতে পাল্টা ক্ষমতাসীন আওয়ামী লীগও এক দফা ঘোষণা করে। দলটির এক দফা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন নয়, নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের যখন বিপরীত এবং অনড় অবস্থান, তখন রাজনীতিতে যেমন উত্তাপ বিরাজ করছে তেমনই নানা রকম মেরুকরণের কথাও শোনা যাচ্ছে। এরকম পরিস্থিতিতে দুই দলের নেতাকর্মীদের সতর্ক থাকা যেমন জরুরি, তেমনি ঐক্যবদ্ধ থাকাও প্রয়োজন। কিন্তু আওয়ামী লীগের শান্তি সমাবেশে মারামারি আর চেয়ার ছোড়াছুড়ির ঘটনাটি দুঃখজনক। এটি আওয়ামী লীগের জন্য একটি অশনি সংকেত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের এক দফা সংবিধান সম্মত নির্বাচন, আমাদের এক দফা শেখ হাসিনার অধীনে নির্বাচন। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের এক দফা দাবি, এই সরকারের অধীনে দেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, তাই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। স্বদেশ সংবাদ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামে তোলার পর দাম হাঁকানো নিয়ে গ্রামের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন 4 জন, আহত হন অনেকেই। এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। পুলিশের ভয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। একটি ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষের ঘটনায় মুখলেসুর রহমান নামের আরও একজন নিহত হয়েছেন। মঙ্গলবার 11 জুলাই ভোরে এক আত্মীয়র বাড়িতে তিনি মারা যান। সংঘর্ষে আহত হয়ে গোপনে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। মুখলেসুর রহমান উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আজির মাহমুদের ছেলে। এর আগে সোমবার 10 জুলাই সকাল 10:30টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছেন। নিহতরা হলেন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল মিয়া, আব্দুল সুফির ছেলে বাবুল মিয়া এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার 9 জুলাই বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তারা দেশীয় ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবি করছেন। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। ইউরোপের ইতিহাসে 2022 সালের গ্রীষ্মকাল ছিল সবচেয়ে উষ্ণতম। এই মহাদেশটি তাপপ্রবাহ সব ধরনের রেকর্ড ভেঙেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত বছরের তীব্র গরমে ইউরোপের 61,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী বছরগুলোতে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। শুভ আনোয়ারের ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী তাপমাত্রা ভয়াবহ হারে বেড়েই চলেছে। 19বিংশ শতকের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত সারা বিশ্বের তাপমাত্রা সার্বিকভাবে 1.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। সে কারণেই বিশ্বের নানা প্রান্তে আগের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। গরমের তীব্রতা এতটাই বেশি যে এতে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন। আর ইউরোপের দেশগুলোতে এই তাপপ্রবাহের প্রভাব যেন একটু বেশি।
এই পরিস্থিতিতে সামনে এসেছে নতুন তথ্য। ইউরোপীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষকদের গবেষণায় অনুমান করা হয়েছে গত বছরের মে মাসের শেষ থেকে সেপ্টেম্বর মাসের শুরু পর্যন্ত ৩৫টি ইউরোপীয় দেশে তাপজনিত কারণে ৬১,৬০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। গত বছরের এই গ্রীষ্ম ছিল ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল। অন্যদিকে তাপ সংক্রান্ত সংকট মোকাবিলার প্রস্তুতির প্রচেষ্টা দেশগুলোর মধ্যে মারাত্মকভাবে কমে গেছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেচার মেডিসিন জার্নালে সোমবার ১০ জুলাই নতুন এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়। এতে দেখা গেছে জনসংখ্যার আকার অনুসারে গ্রিস, ইতালি, পর্তুগাল এবং স্পেনের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোতে মৃত্যুর হার ছিল সর্বোচ্চ। বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের অধ্যাপক এবং এই গবেষণার কো-অথর জোয়ান ব্যালেস্টার বলেন, মরুকরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলো। এই অঞ্চলের শুষ্ক অবস্থার কারণে এখানকার দেশগুলোতে গ্রীষ্মকালে তাপপ্রবাহ বৃদ্ধি পায়। গত বছরের গ্রীষ্মে ইউরোপীয় দেশগুলোকে তীব্র দাবানল এবং খরায় বিপর্যস্ত হতে দেখা গিয়েছিল। এমনকি গত বছরের জুলাই মাসে পর্তুগালে ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সংখ্যার বিচারে তাপের কারণে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে ইতালি, স্পেন এবং জার্মানিতে। ইতালিতে গত বছরের গ্রীষ্মে মারা গেছেন ১৮,০১০ জন। স্পেন ও জার্মানিতে এই সংখ্যা ছিল যথাক্রমে ১১,৩২৪ এবং ৮,১৭৩ জন। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ায় তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা দিচ্ছে এবং দিনে দিনে তা আরও তীব্রতর হয়ে উঠছে। মারাত্মক গরম মানুষের শরীরে নানা ধরনের প্রভাব ফেলে। এটি হিট স্ট্রোকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। প্রচণ্ড তাপ কার্ডিওভাস্কুলার এবং শ্বাসযন্ত্রের রোগকে বাড়িয়ে দিতে পারে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েন বয়স্ক ব্যক্তিরা। এই পরিস্থিতি মোকাবেলায় বিজ্ঞানীরা বলছেন দেশগুলোকে তাদের পরিকল্পনা পর্যালোচনা করতে হবে এবং কি পদক্ষেপ কাজ করছে তা দেখতে হবে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। খেলার খবর। গত বছরের ফেব্রুয়ারিতে ভারতের অধিনায়ক হন রোহিত শর্মা। তখন তার প্রতি প্রত্যাশার মাত্রাটা আকাশচুম্বী ছিল কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গাভাস্কারকে ক্রমাগত হতাশ করছেন রোহিত। এই ১.৫ বছরে তার অধিনায়কত্ব কোনোভাবেই গাভাস্কারের প্রত্যাশাকে ছুঁতে পারেনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারার পর আবারও সাদা পোশাকে মাঠে নামছে ভারতীয় দল। আজ রাতে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজটিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্টের পাশাপাশি সফরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৩টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলবে ভারত। কিন্তু এর আগেই সুনীল গাভাস্কারের তোপের মুখে পড়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ব্যাটার গাভাস্কার একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, বিদেশের মাটিতে ভালো করাই আসল, সেটাই আসলে মূল পরীক্ষা। এই জায়গাটায় রোহিত কিছুটা হতাশ করেছে। অথচ অধিনায়ক হিসেবে আইপিএলে দারুণ সফল রোহিত শর্মা। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে 5টি ট্রফি, কিন্তু ভারত জাতীয় দলের নেতৃত্ব কাঁধে নিয়ে তিনি এখনও তেমন কোনো সাফল্য পাননি। অন্যদিকে ম্যাচের নানা সময় তার এক সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। তাই নিয়েই মুখ খুলেছেন গাভাস্কার। তিনি বলেছেন, সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ব্যর্থ হয় ভারত। গত জুনে ওই লড়াইয়ে ভারতকে 209 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ওভালের সেই ফাইনালে ভারতের বেশ কিছু সিদ্ধান্ত পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করেন গাভাস্কার। সেখানে রোহিতের নেতৃত্ব নিয়েও নিজের ভাবনা তুলে গোপন রাখেননি এই সাবেক ভারতীয় ব্যাটিং নক্ষত্র। তিনি বলেন, আমি রোহিতের কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। ভারতের মাটিতে ভালো করা এক কথা, বিদেশের মাটিতে ভালো করাই আসল, সেটাই আসলে মূল পরীক্ষা। এমনকি টি-20 সংস্করণেও আইপিএলের এত অভিজ্ঞতা নিয়ে অধিনায়ক হিসেবে শত শত ম্যাচ খেলে সেই সঙ্গে আইপিএলের সেরা খেলোয়াড়দের নিয়ে সাজানো দল নিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠতে না পারা হতাশাজনক। টেস্ট চ্যাম্পিয়নশিপের টানা 2 চক্রের ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত।
2021 সালের ফাইনালে তাদের হারায় নিউজিল্যান্ড। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে দলটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের জন্য অধিনায়ক রোহিত ও কোচ রাহুল দ্রাবিড়কে কাঠগড়ায় তুলেছেন গাভাস্কার। তার মতে ম্যাচে দলের নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন করা উচিত অধিনায়ক ও কোচকে। গাভাস্কার বলেন, তাদের জিজ্ঞাসা করা উচিত কেন আপনারা প্রথমে ফিল্ডিং নিলেন। এরপর প্রশ্ন হওয়া উচিত, শর্ট বলে ট্রাভিস হেডের দুর্বলতা সম্পর্কে আপনারা জানতেন না? সে যখন 80 করে ফেলল তখনই কেবল কেন বাউন্সার দেওয়া হলো? হেড যখন ব্যাটিংয়ের জন্য ক্রিজে গেলেন ধারাভাষ্য কক্ষে রিকি পন্টিং বলছিল তাকে বাউন্সার মারো। সবাই এটা জানতো, কিন্তু আমরা চেষ্টাও করিনি। এভাবেই বিশ্ব ক্রিকেটে হতাশার জন্ম দেওয়া ভারতীয় ক্রিকেট দলকে তুলোধুনো করেছেন দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সবশেষ বিনোদন। বিয়ের পর অনেক নায়িকারা অভিনয় ছেড়ে দেন, আবার কেউ কেউ সংসার কেরিয়ার দুটোই সামলান। তবে গুণী অভিনেত্রীরা যদি এভাবে চলচ্চিত্র থেকে সরে যান, এতে চলচ্চিত্রে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন অনেকে। সামিয়া বিন্দুর ডেস্ক রিপোর্ট। চলচ্চিত্রাঙ্গনে তারকাদের বিয়ে বেশ জাঁকজমকভাবেই হয়ে থাকে, তবে অনেক অভিনেত্রী বিয়ের পরে আর অভিনয় করতে চান না। তেমনি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি জানিয়েছেন বিয়ের পর আর অভিনয় করবেন না। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। পূজা চেরি বলেন, আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার বাবা মা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। তবে বিয়ের জন্য মিডিয়ার কাউকে পছন্দ না পূজার। তিনি চান মিডিয়ার বাইরেই কাউকে বিয়ে করতে। অভিনেত্রী বলেন, আমি সবসময় বলেছি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। বিয়ের আগ পর্যন্ত চুটিয়ে কাজ করতে চাই, কারণ এখনই আমি বিয়ে করব না। যখন বিয়ে করার সময় হবে তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো। শুধু পূজা চেরি নন, ঢালিউডের দর্শকের মন জয় করা অভিনেত্রী মৌসুমী। বিয়ের পর মৌসুমীকে আর সেভাবে সিনেমায় দেখা যায়নি। সিনেমায় অভিনয় করা কমিয়ে দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি বিভিন্ন অ্যাওয়ার্ড শো সহ রেডিও এবং নানা অনুষ্ঠানে অংশ নেন তিনি। অন্যদিকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। তিনি তার ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। অর্জনের খাতাও দীর্ঘতার। সিনেমায় তার দুষ্টু মিষ্টি চাহনি দর্শকদের মুগ্ধ করেছে বহুবার। বিয়ের পর তাকে আর সিনেমায় দেখা যায়নি। শুধু ডালিপাড়ায় নয়, একসময় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় নাম ছিলেন, কিন্তু বিয়ের পরই অভিনয় জগৎ থেকে ক্রমশই দূরে সরে যান একাধিক বলিউড অভিনেত্রী। বলিউডে পরিচিত অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি। বিয়ের পর চলচ্চিত্রকে চিরতরে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে আজকাল রাজনীতিতে সক্রিয় উর্মিলা। অ্যাকশন থ্রিলার ছবি টারজান নায়িকা আয়েশা টাকিয়া। বর্তমানে অভিনয় জগৎ থেকে দূরে পরিবার সামলাচ্ছেন তিনি বেশ কিছু সিনেমা করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন, তবে বিয়ের পরে এই জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন। সম্প্রতি আলোচনায় থাকা কাজল তার ক্যারিয়ারে বলিউডকে উপহার দিয়েছিলেন অনেক সফল সিনেমা। অনেকের ভালোবাসা অর্জন করেন কাজল। তার বিবাহ গণমাধ্যমের ব্যাপক আলোচনার বিষয় হয়েছিল। গণমাধ্যমের অনেক সদস্যই কাজলের কর্মজীবনের শীর্ষে অবস্থানকালীন তার বিবাহের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। কাজল আশাবাদ ব্যক্ত করেছিলেন যে তিনি চলচ্চিত্র ছাড়বেন না, কিন্তু কাজের পরিমাণ কমিয়ে দেবেন। ক্যারিয়ারের শীর্ষে অবস্থানকালীন অনেকেই এমন সিনেমা বিমুখ হওয়ার চলচ্চিত্রে নেতিবাচক প্রভাব ফেলে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা মনে করেন এতে করে গুণী শিল্পীদের হারায় ইন্ডাস্ট্রি।
তাদের আহ্বান, নায়িকাদের বিয়ের পরে সংসার আর ক্যারিয়ার একই সাথে সামাল দেওয়ার বিষয়ে ভাবা উচিত। বর্তমানে বেশিরভাগ বলিউড অভিনেত্রী বিয়ের পরেও সমান তালে ক্যারিয়ার সামলাচ্ছেন, দর্শকের হৃদয়ে জায়গা করে নিচ্ছে নিজেদের পরিপক্ক অভিনয় দিয়ে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।